অর্ডার অ্যান্ড ডিসঅর্ডার। এতক্ষণ আমরা অর্ডার দেখলাম, অর্ডার সম্পর্কে বুঝলাম, ঠিক আছে? অর্ডার কিভাবে মানুষের মন এবং শরীরকে সুস্থ রাখে সেটা বুঝলাম। এবার আমরা অর্ডারের ঠিক বিপরীত অবস্থাটা বুঝবো, ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানুষের অবচেতন মনকে কিভাবে আঘাত করে এবং কিভাবে ওই আঘাতের ফলে গ্রস প্যাথোলজি 3 দিনের মধ্যে এরকম বড় বড় পাইলস তৈরি করে ফেলে, সেটা আমরা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্লক, এই যে ব্লক দেখতে পাচ্ছেন, এবং এই পাশে কিছু জেমস ক্লিপ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদিকে দেখেন অর্ডারে সাজানো আছে, গোছানো, জেমস ক্লিপ গুলো দেখেন খুব সুন্দরভাবে সাজানো আছে, আরেক পাশে এলোমেলো ভাবে সাজানো আছে, মানে ডিসঅর্ডারে আছে। এমনকি দেখেন আমি উপরে যে লিখেছি, আমরা লিখেছি কি অর্ডার, অর্ডারটা সুন্দর করে লিখেছি, আর ডিসঅর্ডারটা দেখেন এলোমেলো করে ছোট হাতের বড় হাতের মিলায়া লিখেছি, তাই না? এটাও কিন্তু ডিসঅর্ডার। তো মেডিকেল সায়েন্সে এবং বিশেষ করে মনস্তত্ত্বের দিকে ডিসঅর্ডার বলতে মূলত দুইটি গভীর অবস্থাকে বোঝায়। দেখেন নিচে লেখা আছে, গভীর অবস্থাকে বোঝায়। একটা হলো স্টেট অফ কনফিউশন এন্ড ল্যাক অফ অর্গানাইজেশন, বিভ্রান্তি এবং সুশৃঙ্খলতার অভাব। ডিসঅর্ডার মানে হলো এক ধরনের গোলমেলে অবস্থা, বিশৃঙ্খলতা বা একদম ম্যাচাকার হয়েছে, ম্যাচ হয়ে গেছে। এটি এমন একটা মানসিক বা শারীরিক পরিস্থিতি যেখানে গাটা ভিজে গেছে তো কাশি হচ্ছে। তো অর্ডার হলো এমন একটা মানসিক বা শারীরিক পরিস্থিতি যেখানে কোনো কিছু স্বাভাবিক, নিয়ন্ত্রিত বা প্রত্যাশিত উপায়ে কাজ করে না, নরমাল, কন্ট্রোলড এবং এক্সপেক্টেড ওয়েতে কিন্তু কাজ করে না, সব কিছু চোখের সামনে উলট পালট হতে শুরু করে। 2 নাম্বারটা কি, নিয়মের বিপর্যয়, ডিসরেপুটেশন অফ রেগুলার অ্যারেঞ্জমেন্ট এন্ড স্ট্রাকচার। তো সাইকিয়াট্রিস্ট একজন খুব বড় মাপের সাইকিয়াট্রিস্ট ছিলেন এবং বিজ্ঞানী, মূলত সায়েন্টিস্ট। তার নাম হলো ডক্টর ভ্লাদিমির রোজনভ। নাম শুনেই বুঝতে পারছেন রাশিয়ার বিজ্ঞানী। তো তার মতে ডিসঅর্ডার হলো মানুষের জীবনে নিয়মিত যে বিন্যাস, কাঠামো বা কার্যকারিতা রয়েছে তাতে একটা তীব্র ফাটল বা বিপর্যয়। এই যে ডিসরাপশন অফ রেগুলার অ্যারেঞ্জমেন্ট, স্ট্রাকচার অর ফাংশন, এটা কিন্তু তার কথা। অর্থাৎ চেনা ছন্দটি হুট করে ভেঙে যাওয়া। তাহলে জীবনের এই ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা হলো মানুষের মনে কি প্রভাব, মানে এই বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাহলে মানুষের মনে এটা কি প্রভাব ফেলে। আমাদের রুগীর কথাই চিন্তা করেন, আমাদের রুগী বাচ্চার জন্মদিনে, ওই দিনের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এই জিনিসটা খুব নিখুঁত ভাবে আপনি পাবেন। ওই মহিলাটা বেসিক্যালি খুব মানসিক ভাবে, মেন্টালি খুব মানে শান্ত শিষ্ট এবং খুব গোছালো টাইপের ছিল। তিনি নিজেই বলছিলেন যে আমি সব সময় খুব নিখুঁত ভাবে প্ল্যান করি, পরিকল্পনা করে চলি। আমার জীবনের প্রতিটা দিন 24টা ঘন্টা সুনির্দিষ্ট প্ল্যান বা ছক থাকে, অর্ডার করা থাকে। তাহলে সেদিন কিভাবে ডিসঅর্ডার তৈরি হলো? জন্মদিনের সেই বিশেষ দিনটিতে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটলো যা তার এই 24 ঘন্টার যে প্ল্যানিং, তার যে ছক, বিয়ন্ড এক্সপেকটেশন, সেটার মধ্যে ছিল না। যেমন হুট করে দুঃসম্পর্কের মামা শ্বশুরের আগমন, অফিস থেকে হাজবেন্ড প্রতিদিনই আসে 5টা 5:30টার মধ্যে, সেদিন অফিস থেকে হাজবেন্ড আসছে, ফিরতে দেরি করছে। তারপরে জন্মদিনের খাবার এতিমখানায় দেওয়ার কথা, আগের বারও দিয়েছে, বা তাদের এটা একটা ট্র্যাডিশন, সেই জন্মদিনের খাবার এতিমখানায় দিতে পারলো না। এমনকি জন্মদিনের জন্য যেটা মূল আকর্ষণ কেক, সেই কেকটাও সঠিক সময় হাতে পাইল না। তো আপাত দৃষ্টিতে এই ছোট ছোট ঘটনাগুলো খুব সাধারণ মনে হবে, আপনার কাছে আমার কাছে খুবই সাধারণ মনে হবে, কিন্তু ওই নারীর কাছে, ওই মহিলার কাছে এই মানসিক কাঠামোটা, হ্যাঁ, এই মানসিক স্ট্রাকচার, মেন্টাল স্ট্রাকচার, এই
যে স্ট্রাকচারটা হলো, এটা তার কাছে একটা তীব্র ডিসঅর্ডার। তার চেনা ছন্দটি হুট করে ভেঙে গেছে, পরিস্থিতি তার সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তার মনের মধ্যে এক চরম বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে, স্টেট অফ কনফিউশন এন্ড মেস মেসাকার হয়েছে, তৈরি করেছে। তো এখন আমরা ডিসঅর্ডারের কন্টেক্সচুয়াল কিছু টেক্সট আমরা দেখব, ডিসঅর্ডারের আরো কিছু দেখব, কারণ এই রূপ এই ফ্যাসেটে এই জিনিসগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো ডিসঅর্ডারের এই বিষয়টাকে আমরা চারটা প্রধান ভাগে ভাগ করতে পারি। একটা হলো সোশ্যাল ডিসঅর্ডার, সামাজিক বিশৃঙ্খলা। সমাজে যখন প্রচলিত আইন শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি পুরোপুরি ভেঙে পড়ে, তখন আমরা সেটাকে কি বলি? সোশ্যাল ডিসঅর্ডার বলি। যেমন ধর্ম বা জাতিগত দাঙ্গা হয়, যেটাকে রয়েট বলে, তাই না? এবং দেশ জুড়ে তীব্র গণ আন্দোলন, যেটা আমরা বর্ষা বিপ্লবের সময় দেখলাম, গণবিক্ষোভ, প্রোটেস্ট হলো, ছাত্র জনতার বিপ্লব আমরা দেখলাম, তাই না? তো এই সময় কি হয়? পুরা দেশের ল অ্যান্ড অর্ডার, শাসন ব্যবস্থা স্থবির হয়ে যায়। তো যা ওই সময় কি করে? মানুষের মনের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতার জন্ম দেয়। ঠিক আছে। 2 নাম্বার হলো কি? এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার, পরিবেশগত বিশৃঙ্খলা। এখানে এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার মানে কেবল চারিপাশে ময়লা আবর্জনা, এটা কিন্তু না, এর গভীর অর্থ আছে, ডিপ মিনিং আপনাদেরকে বুঝতে হবে। গভীর অর্থটা কি? আপনি যখন কোনো পরিবেশে যান, কিন্তু দেখা যাচ্ছে যে সেই পরিবেশের আবহ, এনভায়রনমেন্ট বা পরিস্থিতি আপনার চেনা যে মেন্টাল রিদম আছে, ছন্দ আছে, সেটার সাথে একদম ম্যাচ করছে না। তখন আপনার মনের মধ্যে, অবচেতন মনের মধ্যে ফিস ফিস করে বলে, এখানে কিছু গবর জবর আছে, এখানে কিছু ওলট পালট আছে, সামথিং ডিসঅর্ডার হেয়ার। যে পরিবেশের সুনির্দিষ্ট নিয়ম কানুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে আপনার মন কিন্তু শান্ত থাকবে। আর বিপরীত পরিবেশে গেলেই আপনার মন কিন্তু অস্থির হয়ে উঠবে, চঞ্চল হয়ে উঠবে। তো এর একটা সহজ দৃশ্যমান উদাহরণ হলো লন্ডভন্ড অগোছালো ঘর। ঘরের চারপাশে এত বিশৃঙ্খলা, যেটা মানুষের মনের মধ্যে অস্থিরতা তৈরি করে ফেলে। এটা হতে পারে, ধরেন যে আশেপাশের মানুষ তীব্র চিৎকার চেঁচামেচি, ঝগড়া বিবাদ করছে, একটু বস্তি লেভেলের এলাকায় যেরকম গালাগালি করছে, লড়াই করছে, এটা বৈরী পরিবেশ। এটাও কিন্তু একটা মানুষের মানসিক শান্তি কেড়ে নেয়। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে অর্গানাইজেশনাল ডিসঅর্ডার, সাংগঠনিক বিশৃঙ্খলা। তো যে কোনো প্রতিষ্ঠান বা সিস্টেমের একটা নির্দিষ্ট কি থাকে? জুরিডিকশন থাকে, একটা কার্যপ্রণালী থাকে, একটা প্রশাসনিক কাঠামো থাকে, যেটাকে আমরা অর্গানোগ্রাম বলি। যেমন ধরেন যে কোনো একটা প্রতিষ্ঠানের সবার উপরে থাকবে প্রেসিডেন্ট, বা তার নিচে থাকবে ডাইরেক্টর, তার নিচে সেক্রেটারি, তার নিচে এই কর্মী, ম্যানেজার, এরকম করে ধীরে ধীরে কিন্তু অর্গানোগ্রাম তৈরি হয়, তাই না? তো এটা একটা চেনা কাঠামো, এবং তাদের এই অর্গানোগ্রামে থাকা এই ব্যক্তিগুলোর পারস্পরিক সুসম্পর্ক, হারমোনি বজায় থাকে। কিন্তু যখনই হারমোনিটা ভেঙে যায়, তখনই সেখানে এক ধরনের অদক্ষতা, ইনএফিসিয়েন্সি তৈরি হয়, সিস্টেম অকার্যকর হয়ে যায়, ডিসফাংশনিং হয়ে যায়। যেমন আমরা এই যে রিসেন্টলি যদি দেখি, ইসলামী ব্যাংক, এই ব্যাংকিং সেক্টরের আর্থিক এই বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের হলো, যেমন ইসলামী ব্যাংকের বর্তমানে হচ্ছে, এস আলমকে দিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, যে ব্যাংকের মূল চেইন অফ কমান্ড কিন্তু ভেঙে পড়ছে। পুরো প্রতিষ্ঠান এক মানে কি বলবো, বড় ধরনের অর্গানাইজেশনাল ডিসঅর্ডার তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটার ভুক্তভোগী কারা হচ্ছে? গ্রাহকরা। ওভারঅল সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সারা মানে সমাজ, সারা বাংলাদেশের সমাজ ব্যবস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাই না? 4 নম্বর পয়েন্টটা কি হচ্ছে? ইমোশনাল অর মেন্টাল ডিসঅর্ডার। তো বাহিরের সমাজ, পরিবেশ বা সংগঠনের বিশৃঙ্খলা যখন মানুষের মনের ভেতরে প্রবেশ করে,
তখন তৈরি হয় ইমোশনাল বা মেন্টাল ডিসঅর্ডার। এর অর্থ হলো মনের গভীর কোণে তীব্র ঝড়, মানসিক চাপ, সিদ্ধান্তহীনতা এবং চরম বিভ্রান্তের সৃষ্টি হওয়া, ইনার টরমার, স্ট্রেস, কনফিউশন তৈরি হয়। বাহিরের বিশৃঙ্খলায় অবশেষে মানুষের ভিতরে একটা ডিসঅর্ডারের রূপ নেয়। এখন প্রশ্ন আসতে পারে, বাহিরের এই সোশ্যাল বা এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার কিভাবে একজন রোগীর মধ্যে প্যাথোলজি ক্রিয়েট করবে, রোগীর মধ্যে কষ্ট বা পেরেশানি বা শারীরিক প্যাথোলজির কারণ হবে। ঠিক আছে, বাইরের ইয়ে হচ্ছে, তাহলে এটা আমার বডির মধ্যে কিভাবে আসবে? আমি একটা কেস নিয়ে একটু বলি। কেসের মধ্যে উপকেস, ছোট্ট একটা কেস। এই মহিলাটা একজন এলোপ্যাথ ডাক্তার, হ্যাঁ, খুব নাইস লেডি, এবং ইনি হোমিওপ্যাথি পছন্দ করেন। তো ইনি, তার একটা স্পেশাল চাইল্ড ছিল, অটিস্টিক টাইপের। হ্যাঁ, তো তিনি একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও, মানে অনেক কিছু বোঝার পরেও সে অনেক সচেতন, অনেক ভালো মহিলা, তারপরেও তার এরকম একটা বাচ্চা হয়ে গেল। তা আমরা তো সাধারণত জানি যে বাচ্চা পেটে থাকার অবস্থায় মায়ের নিজের মানসিক অবস্থা, এনভায়রনমেন্টাল এই পরিস্থিতির উপরে কিন্তু বাচ্চা কেমন হবে সেই বিষয়টা নির্ভর করে। এটা অধিকাংশ ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি একজন ডক্টর, কিন্তু এই আপনার প্রেগন্যান্সি পিরিয়ডে আসলে ঘটনা কি ঘটছিল? তো তিনি এক বুক কষ্ট নিয়ে সেই অতীতের স্মৃতিচারণ করলেন। বললেন যে সেই 2001 সালে তিনি যখন প্রেগনেন্ট হলেন, 6 মাসের প্রেগনেন্সি চলছিল, তখন তিনি ঢাকায় থাকতেন, ঢাকার কোনো একটা হসপিটালে ডিউটিরত ছিলেন। ছুটি নেননি, ম্যাটারনিটি লিভে যাননি, কিন্তু তিনি ডিউটিরত। হঠাৎ করে কোনো একটা ভয়াবহ দুর্ঘটনা সেখানে ঘটে, সম্ভবত হাসপাতালে আগুন লেগে যায়। তো চারপাশের সামাজিক মানে কি বলবো, পরিবেশগত বিশৃঙ্খলা এবং আতঙ্ক, একটু আগুন লাগলেই তো ধরেন আতঙ্ক তৈরি হয়, যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে তো অনেক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। তো তিনিও তীব্র আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, এবং এই আতঙ্কে তখনই 6 মাস বয়স অবস্থায় তার ব্লিডিং শুরু হয়ে যায়। তো তাকে তখন খুব জরুরিভাবে, যেহেতু ডাক্তার, তাকে অন্য আরেকটা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের কি নির্মম নিষ্ঠুর পরিহাস, নিয়তির নিষ্ঠুর পরিহাস, ওই রাত্রে ওই যে হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখানেও একটা ইনসিডেন্ট ঘটে যায়। তো পর পর দুইটা ঘটনার মুখোমুখি হয়, একটা চরম ভয় এবং একটা আতঙ্ক তার অবচেতন মনকে পুরোপুরি একদম স্তব্ধ করে দেয়। মহিলা নিজেই বলছিল যে সেদিনের ঘটনার পর থেকে আমি 3 মাস, পরের 3 মাস আমার জীবন একদম উলট পালট হয়ে গেছে, একদম গড়বড় হয়ে গেছিল। এখানে খেয়াল করেন, সেই লেডি ডক্টর নিজের মনে কিন্তু কোনো মানে ইনিশিয়াল ডিসঅর্ডার ছিল না, আদি ডিসঅর্ডার ছিল না। ডিসঅর্ডার ঘটেছিল তার এনভায়রনমেন্টাল কারণে, তার সোশ্যালি লোকজন চিৎকার চেঁচামেচি করে পালা দৌড়াচ্ছিল, এই করছিল, এগুলা তাকে অস্থির করে ফেলতেছিল, এটা তাকে শকগ্রস্ত করে ফেলছিল, তাকে ফ্রাইটেড করে ফেলতেছিল। তো এটা কি করলো, তার নার্ভাস সিস্টেমের মাধ্যমে সরাসরি জরায়ুর ফেটাসে স্থানান্তরিত হলো এই যে শক, এই আতঙ্কটা, এবং মনের মধ্যে তীব্র ধকল এই 3 মাস ধরে সে চলছিল। এর ফলে সে একটা স্পেশাল চাইল্ড ডেলিভারি করে। তাহলে দেখছেন, এনভায়রনমেন্ট, সোশ্যাল বা কোনো অর্গানাইজেশনের বিশৃঙ্খলা আমরা যত ছোট করেই দেখি না কেন, তা মানুষের মনের ভিতরে একটা কি বলবো ইনার টরমার তৈরি করে ফেলে, একদম মানে উলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট। মন যখন বাইরের এই ডিসঅর্ডার সহ্য করতে পারে না, শরীর তখন স্বাভাবিকভাবেই নর্মাল ফাংশনিংটা হারায় ফেলে, এবং বড় কোনো স্থূল প্যাথোলজি, গ্রস প্যাথোলজি বা ক্রনিক ডিজিজ তৈরি করে ফেলে। তাই আমাদের একজন আদর্শ হোমিও ডক্টর হিসাবে রোগীকে প্রেসক্রিপশন করার সময় তার চারিপাশের আইপিআর, আমরা যেটা ইয়ে করি, পরিবেশ, সমাজ এবং অতীতের কোনো সামাজিক দাঙ্গা হাঙ্গামা নিয়ে কোনো ট্রমা আছে কিনা সেগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে। বুঝতে পারছেন? পরের স্লাইডটাতে আমরা চলে যাচ্ছি।
আমাদের রুব্রিক্স কি ডিসঅর্ডার সেন্সিটিভ টু, ডিসঅর্ডার সেন্সিটিভ টু, ঠিক আছে। কি লিখছে, আউটার কেওয়াস ক্রিয়েটস ইনার ডিসকমফোর্ট, একটু আগে যে আলোচনা করলাম, বাহ্যিক বিশৃঙ্খলা ব্যক্তির ভেতরে তীব্র অস্বস্তি তৈরি করে ফেলে। হ্যাঁ, ডিসঅর্ডারের এগুলা কিন্তু। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইটস নট জাস্ট অ্যাবাউট বিং নিট, ইট অ্যাবাউট ফিলিং সিকিউর, স্টেবল অ্যান্ড ইমোশনালি ক্লিয়ার ইন অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ফিলস ইন সিঙ্ক। এই ওয়ার্ডটা মনে রাখেন, ইন সিঙ্ক। এটা কেবল ঘরদোর বা চারিপাশের গুছিয়ে রাখা সাধারণ বিষয় না, এটা এমন একটা পরিবেশে থাকা যা নিজের মনের সাথে হুবহু মিলে যায়, ব্যক্তিকে মেন্টাল সিকিউরিটি, স্টেবিলিটি এবং ইমোশনাল স্বচ্ছতা প্রদান করে। ঠিক আছে, এইখানে দেখেন কিছু পেন্সিল আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ছবিগুলা দিচ্ছি, এগুলোর অনেক মেটাফরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে। এই পেন্সিলের মনস্তাত্ত্বিক বিষয় আপনাকে বুঝতে হবে এই ছবির, তাহলে এই মেডিসিন বুঝতে পারবেন। এর মূল তত্ত্ব বোঝার জন্য প্রত্যেকটা ছবি প্রতীক হিসাবে আমি ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা পেন্সিল আছে, হলুদ, তারপরে একটু লালটে টাইপের, তারপর সবুজ, নীল, হ্যাঁ, তারপরে বাদামি, তাই না, তারপরে লাস্টে কালো, একদম নিখুঁত ভাবে সমান্তরালে সাজানো আছে, লাইন বাই লাইন সাজানো আছে। কিন্তু এই শৃঙ্খলার মাঝে, এই শৃঙ্খল ইয়ার মধ্যে একটা হঠাৎ করে লাল পেন্সিল দেখেন, বড় লাল পেন্সিল পাখিদের চেয়ে অন্য পেন্সিল গুলোর থেকে অনেকটা উপরে উঠে গেছে। তো এটি অন্য পেন্সিলের মতো স্বাভাবিক উচ্চতা এবং শৃঙ্খল অর্ডারের মধ্যে নাই। আপনার কাছে কি মনে হচ্ছে এটা অর্ডারে আছে? অর্ডারে নাই। তো মনস্তাত্ত্বিক কেস অ্যানালাইসিসের ক্ষেত্রে এই রেড পেন্সিলটা হলো একটা আনপ্রেডিক্টেবল ইন্টারাপশন, আকস্মিক একটা ধাক্কা। এবার আমরা আমাদের এই যে কেসটা নিয়ে এত বকর বকর করছি, আলোচনা করছি, এই রোগীর মানসিক অবস্থার সাথে এই লাল পেন্সিলের অবস্থানটা মেলানোর চেষ্টা করব। তো রোগীর প্রথম অবস্থাটা কি, যখন তার দেহটা খুব সুশৃঙ্খল ছিল, মানে পেন্সিল গুলা যেভাবে সুন্দর ছকে সাজানো আছে, ভদ্র মহিলাটির জন্মদিনের পুরা রুটিনটাও মনে মনে ঠিক এভাবে সাজিয়ে রেখেছিল এবং তিনি নিজের কাজে মগ্ন ছিলেন, সবকিছু নিখুঁতভাবে গুছিয়ে করার শুরুটা করেছিলেন। তারপরে কি হলো, এই যে লাল পেন্সিলের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঘটলো, ঠিক মাঝখানে হঠাৎ করে ওই যে লাল পেন্সিলটা যেভাবে ওর মধ্যে ঢুকে পড়েছে, ওই রকম তার মামা শ্বশুর আগাম কোনো নোটিশ না দিয়ে হুট করে তার বাড়িতে এসে হাজির হলো। তিনি হলেন এই কেসের লাল পেন্সিল। মনে রাখেন, এই কেসের লাল পেন্সিল কে? মামা শ্বশুর। তারপরে কি হলো, তার প্রথমে তো শুরু করছিল খুব অর্ডার নিয়ে, ছন্দ নিয়ে, এবার তার কি হলো, ছন্দ পতন হয়ে গেল, ছন্দ ভঙ্গ হয়ে গেল। এবং এখান থেকে আমরা মানসিক অবস্থা বোঝার চেষ্টা করব। দেখেন, তিনি আসলেন, মামা শ্বশুর এসে কি করলেন, কালো আর বাদামি পেন্সিলের মাঝখানে ঢুকে পড়লেন। রুগীর মনে হলো তার চলমান সাজানো রুটিনের মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত বাধা চলে আসছে। রুগী মনে মনে ভাবছে যে আমি তো আগে থেকেই এত কাজ নিয়ে ব্যস্ত, একটার পর একটা গুছিয়ে রেখেছি, এটার পর এটা করব, আর এর মধ্যে তিনি কেন আসলেন? আর এই একটি মাত্র ঘটনা তার পুরা ধারাটাকে ওলট পালট বা একদম ডিসঅর্ডার করে দিল। ভদ্র মহিলা বাদ, মানে তার যেহেতু সোশ্যাল, মানে সামাজিক পরম্পরার একটা বিষয় আছে, একটা বংশীয় বিষয় আছে, এই কারণে সে বাধ্য হয়ে তাকে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো সময় দিল। আপাত দৃষ্টিতে 1 বা 1.5 ঘন্টা বিষয় হলো, এটা কিন্তু খুব অতি সংবেদনশীল একটা বিষয়, ঠিক আছে। এবং এটা একটা মানে ডিসঅর্ডার সেন্সিটিভ, এটাই হলো একটা ডিসঅর্ডার সেন্সিটিভ বিষয়। মানুষের মনের মধ্যে এই ধরনের ডিসঅর্ডার সেন্সিটিভিটি তাকে চরম মানসিক পর্যায়ে বিপর্যয়ের মধ্যে নিয়ে যায়। 3 নাম্বারটা কি, আউটার কেওয়াস থেকে ইনার ডিসকমফোর্ট। ঠিক আছে, আউটার
আউটার ক্যাওয়াস থেকে ইনার ডিসকমফোর্ট। এই যে বাহ্যিক বিশৃঙ্খলা মানে আউটার ক্যাওয়াস কিভাবে তাকে আহত করলো, আঘাত করলো, এবার এটা একটু বুঝেন। প্রতিনিয়ত তার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটেনি, বিশৃঙ্খলাটা কেবল ওই বিশেষ দিনই হয়েছে, জন্মদিনের দিনই হয়েছে। কিন্তু ওই একদিনই তার মাথা ভর করেছিল হরেক রকমের কাজ, অতিথি সামলানো, এতিমখানায় খাবার পাঠানো, জিনিসপত্র আনা, জন্মদিনের আগে কেক আনা, হ্যাঁ, তারপরে আবার এই নতুন মেহমান এসে ঘাড়ের উপরে চাপছে। তো এই বাহ্যিক চাপের কারণে তার মনের মধ্যে কি তৈরি হলো, ইনার ডিসকমফোর্ট, দেখেন লেখা আছে ইনার ডিসকমফোর্ট তৈরি হলো। এবং এই ইনার ডিসকমফোর্ট তিনটা স্তরে কাজ করছে। একটা হচ্ছে ফিজিক্যাল, শরীর ক্লান্ত অবশ হয়ে আসা। 2 নাম্বার হচ্ছে কি মেন্টাল, চিন্তার সুতা ছিঁড়ে যাওয়া। 3 নাম্বার হচ্ছে ইমোশনাল, মনের ভিতরে তীব্র ইনার টারময়েল, মানে ঝড় তৈরি হওয়া। তো ভদ্র মহিলা আগে থেকেই চাইতেন যে তার পরিবেশ যেন তার মনের পরিকল্পনা অনুযায়ী, যে ইনসিঙ্ক ওয়ার্ডটা বললাম, পরিবেশ তার মনের পরিকল্পনার সাথে পুরোপুরি ইনসিঙ্ক থাকে। ইনসিঙ্ক মানে কি একদম সমান্তরালে থাকে। কিন্তু মেহমান আসার সাথে সাথে তার অবচেতন মন সংকেত দিল, বাস আজকের দিনে এই এর স্থায়িত্ব শেষ হয়ে গেল, তার সবকিছু উলট পালট হয়ে গেল, ডিসঅর্ডার হয়ে গেল। পরিস্থিতি তখন তার নিয়ন্ত্রণের আউট অফ কন্ট্রোল চলে গেল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তিনি সামাজিকতার ভয়ে মেহমানকে না বলতে পারছিলেন না, আবার তাকে বসে রেখে কাজগুলো শান্তি মতন করতে পারছিলেন না। এই যে দুই নৌকায় পাও দেওয়ার মানসিক দ্বন্দ্বটা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তো খুব বড় মাপের একজন মনোবিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছেন কার্ল জং। আপনারা কার্ল জং এর আমি এর আগেও বলেছি, কার্ল জং, তার একটা বিখ্যাত উক্তি আছে। উক্তিটা কেন পরের স্লাইডে দেওয়া আছে? বিখ্যাত উক্তি আছে না, বিখ্যাত উক্তিটা কি? বিখ্যাত উক্তিটা হচ্ছে ইন অল chaos there is a cosmos, cosmos in all disorder a secret order। মানে কি, মানুষের মনের অবচেতন চাওয়া হলো বাহ্যিক বিশৃঙ্খলার মাধ্যমে এক ধরনের মহাজাতিক সুশৃঙ্খলতা বজায় রাখা। যখন বাহিরের পরিবেশে মানুষ মনের ভিতরে এই শৃঙ্খলার সাথে সিঙ্ক করতে পারে না, তখন মানুষের অহং বা ইগো তীব্রভাবে আঘাতপ্রাপ্ত হয়। এটা কার্ল জং বলে গেছে। তো আধুনিক নিউরোসাইকোলজির মতে, এটা খুব ভালো করে বুঝেন, এর আগেও আমি বলেছিলাম, আধুনিক নিউরোসাইকোলজি কি বলছে, একজন ফাস্টিডিয়াস ব্যক্তি, যে খুঁতখুঁতে টাইপের ফাস্টিডিয়াস ব্যক্তি কোন আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি যখন হন, তখন তার মস্তিষ্কের যে অ্যামিগডেলা, আমি এর আগে বুঝাইছিলাম মস্তিষ্কের অংশগুলো, অ্যামিগডেলা কি হয়, তীব্রভাবে সক্রিয় হয়ে ওঠে। এটাকে বলে হচ্ছে কোর রিয়াকশন। এটাকে বলে কি, কোর রিয়াকশন। এটা কোনো সিম্পল ডিসলাইক না, অপছন্দ না, এটা হলো মানুষের মনের ভিতরে এক গভীর অস্তিত্ব সংকটের প্রতিক্রিয়া, যা তার নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে। এবং ওই অ্যামিগডেলাতে উত্তেজনাটা তার কি করে, মলদ্বারের যে ছোট ছোট ভেসেল আছে, রক্তনালিকা আছে, পার্শিয়াল কনজাংশন যেটা আছে, সেই সেই জায়গাগুলোকে অত্যন্ত পরিমাণে ব্লাড ফ্লো বাড়ায় দেয়, রক্তাধিক্যতা তৈরি করে ফেলে, ফলে জায়গাগুলো ফুলে যায়। বুঝতে পারছেন কিভাবে সাইকোডাইনামিক্যালি পাইলস তৈরি হয়, সেটার কারণ আমি ব্যাখ্যা করলাম। তাহলে আপনারা অর্ডারও বুঝলেন, ডিসঅর্ডারও বুঝলেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এবং মনে রাখবেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরের স্লাইড হলো ফাস্টিডিয়াস। ভালো করে ছবিটা দেখেন। ফাস্টিডিয়াস মানে কি? আমরা তো বলি ফাস্টিডিয়াস মানে হচ্ছে হার্ড টু প্লিজ, তাই না? ফাস্টিডিয়াসের এক নামেই, এক লাইনে হয় হার্ড টু প্লিজ। ফাস্টিডিয়াসের ব্যক্তিদের প্রধান বৈশিষ্ট্য হলো তারা যে কোনো কাজের একদম শেষ সীমানা পর্যন্ত, লাস্ট লাইন, বর্ডার লাইন পর্যন্ত একদম নিখুঁত বা পারফেক্ট দেখতে চায়, শেষ পর্যন্ত পারফেক্ট দেখতে চায়। তারা খুব সাধারণ কাজও অত্যন্ত সূক্ষ্ম
একদম শেডের লেভেলে গিয়ে পছন্দ করে। এই যে ভদ্রলোককে দেখেন, সাধারণ মানুষ, মাঠে অনেক ঘাস হয়েছে, বড় বড় ঘাস হয়েছে, ঘাস কাটার জন্য মেশিন আছে, করে কেটে ফেললো, অথবা বড় এরকম কাঁচি আছে, দেখছেন মনে হয় আমাদের মালিদের কাছে থাকে, কাঁচি খাস 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 করে কেটে দ্রুত শেষ করে ফেলে, কারণ এটা মাঠের ঘাস, এটা তো আর বেডরুমের ইয়া না। 2-1 ইঞ্চি একটু 19-20 যদি হয় তাহলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু একজন ফাস্টিডিয়াস ব্যক্তি কি করছে, ব্যক্তিটা দেখেন কি করছে, একটা ছোট্ট কাঁচি নিয়েছে, যে মাটিতে বসে পরম ধৈর্য ধরে একটা একটা করে ঘাস সমান করে কাটছে। এই যে কাজের পেছনে অতি খুঁতখুঁতে মানসিকতা, এই অবাস্তব ডিটেইলিং, এটাই হলো ফাস্টিডিয়াস। হার্ড টু প্লিজ, তাই না? আমরা বলছি হার্ড টু প্লিজ, হার্ড টু প্লিজ। যে ব্যক্তি নিজেরাই এত অতি উচ্চ স্তরে যে কাজ করে, ঘাস কাটা হয়েছে, তারপরে একটু ধরে এটা একটু বড় হচ্ছে কাটি, একটু করে কাটি, মানে এত মানে কাজের লেভেলটা কত অতি উচ্চ স্তরে দেখেন। স্বাভাবিকভাবে তারা অন্য মানুষের কাজ কিন্তু সহজে পছন্দ করবে না, অন্য মানুষের কাজে সন্তুষ্ট হতে পারবে না। চারপাশে মানুষ যেভাবে কাজ করে তা ফাস্টিডিয়াস ব্যক্তির চোখে সবসময় ত্রুটিপূর্ণ মনে হয়, অগোছালো মনে হয়। আমাদের জন্মদিনের এই কেসের এই মহিলার জন্মদিনের দিনটাতে এই মহিলাও কিন্তু এক অত্যন্ত ফাস্টিডিয়াস একজন লেডি। তার মনের ফাস্টিডিয়াস রূপটা আমরা কিন্তু দেখতে পাই যখন তিনি প্রতিদিনের জন্য 24 ঘন্টার জন্য একটা নিখুঁত সিকোয়েন্স, একটা ছক তৈরি করেন। ঠিক এই সময়ে এই কাজটা করতে হবে, মেহমান আসার আগ দিয়ে কেকটা বাসায় আনতে হবে, স্বামী মানে তার হাজবেন্ড অফিসে তাড়াতাড়ি এসে এই সময়ের মধ্যে এতিমখানায় যেতে হবে। তো তিনি জীবনের বাস্তব পরিস্থিতিতে ওই ছোট কাঁচি দিয়ে কাটা ঘাসের মতন একদম নিখুঁত ফ্রেমে বাঁধতে চেয়েছেন। ভালো করে বোঝেন, আমি কিন্তু এগুলা ছবি টবি এমনি এমনি দিইনি, অনেক বড় ইনার মিনিং আছে এর মধ্যে, শেডেল মিনিং আছে, সেই বিষয়গুলো বোঝানোর জন্য দিয়েছি। একদম তার জীবনের প্রত্যেকটা ওয়ার্ক ওইরকম ঘাস কাটার মতন একদম নিখুঁত হতে হবে। কিন্তু বাস্তব জীবন তো আর ল্যাবরেটরির মতন এরকম ছবির মতন এত সুশৃঙ্খল হবে না। যখনই তার হাজবেন্ডের একটু দেরি হলো আর কেক আনার সময়টা এদিক ওদিক হয়ে গেল, তখনই তার মনের ভেতরে এই ফাস্টিডিয়াস নেসটা একটা তীব্র ধাক্কা দিল। এই ধরনের মানুষের সামান্যতম বিচ্যুত হলেও সে সহ্য করতে পারে না, যা অবশেষে তার শরীরে কি করলো, পাইলসের মতন, হেমোরয়েডের মতন একটা গ্রস প্যাথোলজি ডেকে আনলো। বুঝতে পারছেন? তাহলে ফাস্টিডিয়াস আর অর্ডার কাছাকাছি মনে হচ্ছে না, কিন্তু কাছাকাছি না। এই দুটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্যগুলো আমরা একটু দেখব। ফাস্টিডিয়াস বনাম অর্ডার এর হচ্ছে তুলনামূলক পার্থক্য। তাহলে কি পার্থক্য হচ্ছে, ফাস্টিডিয়াস এটা মূলত একজন ব্যক্তির নিজস্ব একটা চরিত্র, আচরণ বা মানসিক দৃষ্টিভঙ্গি, পার্সোনালিটি ট্রেট বা বিহেভিয়ার, যেখানে ব্যক্তি কাজের খুঁটিনাটি বা ডিটেইলিং নিয়ে চরম মগ্ন থাকে। আর অর্ডারে কি, অর্ডার হচ্ছে একটা ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য না। তাহলে ফাস্টিডিয়াস হচ্ছে একটা পার্সোনালিটি, কিন্তু অর্ডার হলো পার্সোনালিটি না। অর্ডার কি, অর্ডার হলো একটা নির্দিষ্ট সিস্টেম বা জিনিসের সুসংগঠিত ও সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে একটা সাধারণ ধারণা। অর্ডার কোথায় থেকে উৎপত্তি হচ্ছে, এটা সাধারণত পরিচ্ছন্নতা, কাজের অ্যাকুরেসি এবং তীব্র ব্যক্তিগত পছন্দের বা প্রিফারেন্সের সাথে সম্পর্কযুক্ত থাকে। আর অর্ডার শব্দটা আসছে ল্যাটিন ওয়ার্ড অর্ডর থেকে, যার অর্থ হলো সারি, পদমর্যাদা, নিয়মিত বা সাধারণ ক্রম, যেটাকে বলে র্যাঙ্ক, রেগুলার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? 3 নাম্বারটা কি, মানসিক ভঙ্গি। এটা বেসিক্যালি ফাস্টিডিয়াসনেসটা হলো
কিঞ্চিত একটা নেগেটিভ টোন, স্লাইট নেগেটিভ টোন এর মধ্যে আছে। এই কারণে মানসিকতার মানুষদেরকে হার্ড টু প্লিজ, সহজে খুশি করা যায় না। এরা সব কিছু পারফেক্ট চায়, একদম নিখুঁত চায়। আর অর্ডার হচ্ছে সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং ইতিবাচক গাইডলাইন। তাহলে ফাস্টিডিয়াস হলো নেতিবাচক, কিঞ্চিত নেতিবাচক, আর অর্ডার হলো ইতিবাচক গাইডলাইন, যা সুশৃঙ্খল প্রক্রিয়া, যা কোনো সিস্টেমকে স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখায় সহযোগিতা করে। তো আপাত দৃষ্টিতে আপনি যদি গ্রস ভাবে দেখেন, উপর থেকে দেখেন, তাহলে ফাস্টিডিয়াস এবং অর্ডার শব্দ দুটা একই রকম অর্থ মনে হবে, কিন্তু ক্লিনিক্যাল এবং সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণে এদের কাজের ধরন এবং বৈশিষ্ট্যের মধ্যে একটু সূক্ষ্ম ফারাক আছে। ফাস্টিডিয়াস হলো মূলত একটা চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টার ট্রেট, যা ব্যক্তির নিজস্ব পার্সোনালিটি এবং আচরণ বা অ্যাটিটিউড পর্যন্ত প্রকাশ পায়। এই ধরনের মানুষ সাধারণ জীবনের প্রত্যেকটা কাজ চরম পারফেকশন এবং মানে মানে অ্যাকিউরেসি, সেই লেভেলের অ্যাকিউরেসির পেছনে ছুটে বেড়ায়। ওই যে ঘাস কাটা হয়ে গেছে, তারপর ছোট কাঁচি নিয়ে কাটতে গেছে। তো এই ধরনের মানুষ জীবনের প্রত্যেকটা কাজে চরম পারফেকশন এবং অ্যাকিউরেসির পেছনে ছোটে। এদেরকে সহজে খুশি করা যায় না, সন্তুষ্ট করা খুবই কঠিন। এরা মূলত হার্ড টু প্লিজ প্রকৃতির মানুষ, যারা প্রতিটি জিনিসে একদম নিখুঁত এবং পারফেক্ট দেখতে চায়। কাজের মধ্যে বিন্দু মাত্র কমতি বা ত্রুটি থাকলে এরা কিন্তু সরাসরি আপনার মুখের উপরে বলে দেবে, এবং অন্যের কাজের দোষ খুঁজে খুঁজে বের করাটা এদের একটা স্বভাব। আর কেউ যদি অনবরত অন্যের দোষ খুঁজতে থাকে, তখন তাদের কথা বলার ভঙ্গি বা টোন কিন্তু স্বাভাবিক হবে না, মিষ্টি থাকবে না, বেশ কর্কশ এবং কঠোর শোনাবে এবং নেতিবাচক হবে। আর এটাই হলো ফাস্টিডিয়াসের প্রধানতম অ্যাটিটিউড বা বৈশিষ্ট্য। অন্যদিকে অর্ডার হলো মানুষের ভেতরের কোনো একটা পার্সোনালিটি ট্রিট বা স্বভাবগত বৈশিষ্ট্য না। এটা হলো চারপাশের জিনিসপত্রকে একটা সুসংগঠিত এবং সিস্টেমেটিক উপায়ে সাজিয়ে রাখা, যেখানে একটা সাধারণ বা একটা বেসিক কনসেপ্ট থাকবে। যেমন কোনো জিনিসকে নিয়ম মাফিক সারি করে রাখা বা রো করে রাখা বা কলাম অনুযায়ী সাজিয়ে রাখা। যেমন আমরা যে কেসটা নিয়ে আলোচনা করছি, তো এই রোগীর ক্ষেত্রে আমরা কিন্তু এই অর্ডারের একদম নিখুঁত রূপ দেখতে পাই। তিনি বলতেছিলেন, আমি সব সময় নিখুঁত ভাবে প্ল্যান করি, পরিকল্পনা মাফিক চলি, আমার পুরো 24 ঘন্টার একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকে। তো অবচেতন ভাবে তার মনের মধ্যে এক একটা সময়ের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি করা থাকে। কম্পার্টমেন্ট বোঝেন তো? কম্পার্টমেন্ট কি? কামরা, ওই যে রেলওয়ের কম্পার্টমেন্ট থাকে, ওই কামরা ওরকম তৈরি করা থাকে, যে সকালের এটা হলো ফট করে এটা সকালের কাজ, এটা হবে দুপুরের, এটা হবে বিকালের, এটা হবে সন্ধ্যার। হ্যাঁ, একটার পর একটা রেলগাড়ির বগি যেরকম একটার পর একটা সুন্দর করে পাশাপাশি সাজানো থাকে, ঠিক এরকম। তো তার পুরা 24টা ঘন্টা, দিনের 24টা ঘন্টা রো এবং কলাম আগে থেকেই মনে মনে ঠিক করা ছিল। কিন্তু মেয়ের জন্মদিনের দিন যখন হুট করে মেহমান চলে আসলো, শ্বশুর বাড়ির লোক চলে আসলো, আর স্বামী যখন অফিস থেকে ফিরতে দেরি করলো আর কেক আনলো না, তখন তার মনের ভিতরে সেই নিখুঁত শৃঙ্খল কম্পার্টমেন্ট সেগুলো একদম উলটপালট হয়ে গেল, ডিসঅর্ডার হয়ে গেল। যেহেতু তিনি মানসিকভাবে প্রচন্ড ফাস্টিডিয়াস ছিলেন, তাই নিজের তৈরি করা এই সুশৃঙ্খল বিন্দুগুলো বিচ্যুতি মানে ডিসঅর্ডার তিনি একদমই মেনে নিতে পারেননি, যা পরবর্তীতে মানে কি উইদিন 6 or 8 আওয়ার তার শরীরের মধ্যে গ্রস প্যাথোলজি তৈরি করলো, পাইলস বা হেমোরয়েড ডেকে আনলো। বুঝতে পারছেন কতগুলো ফ্যাক্টর? এই কারণেই 6টা হয়েছে। আমি এত ব্যাখ্যা করছি একটাই কারণে, যে তার কেন 6টা পাইলসের নোট বানালো। এরপরের স্লাইডটা দেখেন। এরপরের স্লাইড হচ্ছে অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট ঠিক আছে। মেয়ের জন্মদিন, এটা একটা বিশেষ দিন, স্পেশাল দিন। ওই দিন ভদ্র মহিলার মনের মধ্যে বিভিন্ন কারণে এই ডিসঅর্ডার এগুলা নিয়ে তার মনের মধ্যে প্রচন্ড রাগ ক্ষোভ তৈরি হয়ে গেল, কারণ তার
কম্পার্টমেন্ট গুলা ডিসঅর্ডার হয়ে গেছে। তখন সে কি করলো, ওই দিন ওই বাচ্চা মেয়েটা ছোট, তার জন্মদিন, তা সত্ত্বেও তাকে বকাবকি করলো, তাকে স্কোল্ড করলো। কারণ মেয়েটা হয়তো অসাবধানতা বশত উলটপালট কিছু করে ফেলেছে, বা সে কিছু বলছিল, হেল্প চাইছিল, সে হেল্প সে করেনি, কিছু একটা মিস আপ করে ফেলেছে, এই কারণে সে বকাবকি করলো। এর পরপরই তার রাগ গিয়ে পড়ে তার হাজবেন্ডের উপরে, কারণ হাজবেন্ড কথা দিয়েছিল যে অফিসের কাজ কাম শেষ করে আমি আজকে তাড়াতাড়ি আসবো, 5টা 5:30টার মধ্যে বাসায় ফিরবো। কিন্তু মুহূর্তের মানে অফিসের শেষ মুহূর্তের কাজের ব্যস্ততার কারণে তিনি আর সময় মতো বাসায় ফিরতে পারেনি, বেশ দেরি করে ফেলেছিলেন। এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব ভদ্র মহিলাটার মধ্যে ক্ষোভকে আরো উস্কায় দেয়, তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে যান। এখন খুব ভালোভাবে খেয়াল করেন, আপনি একজন হোমিও চিকিৎসক, আপনাদের খুব সূক্ষ্ম এবং গভীর ভাবে মনস্তাত্ত্বিক বিষয়গুলো, সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই রাগটি কিন্তু তার হাজবেন্ডের উপরে কিন্তু না, ভালো করে খেয়াল করেন, এই যে রাগ কিন্তু তার হাজবেন্ডের জন্য না। দেখেন ওই মহিলাটা, আপনার আমি একটু শেয়ার করছি, দেখেন মহিলাটা বলছিল যে স্যার আমি রুটা খাইছিলাম, কতদিন আমি আপনাদেরকে বললাম, কি বলছিল যে স্যার আমি রুটা খাইছিলাম, তো রুটা খেয়ে আমার কিছু হয়নি। কেন রুটা খেলেন? অ্যাঙ্গার টুয়ার্ড হাজবেন্ড, আমাদের রুব্রিক্স আছে, দেখেন অ্যাঙ্গার টুয়ার্ড হাজবেন্ড। এই দেখেন অ্যাঙ্গার টুয়ার্ড হাজবেন্ড, দেখেন এখানে দেখছেন এই যে রুটাস, দেখছেন রুটা। এই জন্য মহিলা হাজবেন্ডের উপরে যেহেতু রাগ হয়েছে, রাগ থেকে সে মনে করছে এটা বেড়ে গেছে, এই কারণে সে রুটা খাইছিল। ঠিক আছে, তো এই যে রুটাটা খেলো, হ্যাঁ, সে খুব ভালো হোমিওপ্যাথ অবজারভার না, অবজারভার হতে হলে সে কিন্তু রুটা খাইতো না। এটা কিন্তু আসলে হাজবেন্ডের উপরে রাগ না, রাগ থাকলে তো ওই রাগকে চলে যায়, তো থেকেই যেত। স্লাইড দেখা যাচ্ছে? তো তার রাগটা মূলত ছিল এই যে ডিসঅর্ডার, অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। যেহেতু এই মহিলা মানসিকভাবে প্রচন্ড ফাস্টিডিয়াস, তাই তার অবচেতন মনের চাহিদা হলো চারপাশের সবকিছু একদম নিখুঁত হতে হবে, টাইমিংও নিখুঁত হতে হবে। 7:30, তুমি 5:30টায় বলেছো, তো 5:30টাতেই তোমাকে বাসায় ফিরতে হবে। এবং ঠিক সেইভাবে যা যা ঘটবে সে নিজের মতন করে ছক পরিকল্পনা করে ফেলেছে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে তার এই মনের যে গড়া নিয়ম, সেটা পরিস্থিতি বাইরে চলে গেছে, তখন সে ফাস্টিডিয়াস মন তার মেনে নিতে পারেনি। এই কারণে সে তার মনের মধ্যে প্রচন্ড কি হলো, প্রচন্ড অ্যাঙ্গার তৈরি হয়ে গেল। সুশৃঙ্খল পরিবেশ ভেঙে যাওয়ায় তার মধ্যে তৈরি হলো অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট, অ্যাঙ্গার ডিসঅর্ডার। এটাও কিন্তু তার প্যাথোলজি তৈরির কারণ। তাহলে দেখেন কতগুলা কজ একসাথে যে তার এতগুলো পাইলস তৈরি করছে। আমি তো ভাবতেছিলাম যে বাপরে বাপ, এত তাড়াতাড়ি এরকম 6টা পাইলস তৈরি হয়ে যাবে। এরপরের স্লাইডে আমরা যাই। আমরা তো এগুলা নিয়ে মোটামুটি আলোচনা করেই ফেললাম। তাহলে মেডিসিন কি হলো? ভ্যানিলা আর হিরোইনাম, দুইটা আসছে তাই না, নাকি? তো আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, নিচের আমি যে রুব্রিক্সটা নিয়েছি, আচ্ছা এই রুব্রিক্সটা পুরোপুরি দেখা যাচ্ছে না, এরপর থেকে আমি এটাকে আরো বড় করে দেব। এই যে নিচের রুব্রিক্সটা হচ্ছে অ্যাঙ্গার কনসাসনেস অ্যাংজাইটি অফ। এটা আমার স্ন্যাপ নেওয়াটা একটু খারাপ হয়েছে, আমি এটা ঠিক করে ফেলবো, অসুবিধা নাই, আজকে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। তো এই যে মেয়ের জন্মদিনের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে মহিলার মনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল, এটাই কিন্তু অ্যাঙ্গার কনসাসনেস অ্যাংজাইটি অফ।
মানে বিবেকের বা অনুশোচনার তাড়ায় অবচেতন মনের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। কিরকম সেটা একটু দেখি। সেদিন তার দুঃসম্পর্কের বা শ্বশুর বাড়ির ওই মামা শ্বশুর আর কি, সে কোনো প্রকার নোটিশ ছাড়াই, আগাম খবর ছাড়াই তার বাড়িতে প্রথম আসছে। তো সামাজিক লৌকিকতার চেয়ে তার ভেতরে বংশগত যে সংস্কার, ফ্যামিলি ট্রেডিশন, সেটা বড় হয়ে দেখা দিয়েছে। তাদের ফ্যামিলির একটা সুপ্রতিষ্ঠিত নিয়ম বা ট্রেডিশন ছিল, বাড়িতে যেই মেহমান আসুক না কেন তাকে একদম সেই খাবার দিতে হবে, রাজকীয় খাবার দিতে হবে, ভরপেট আপ্যায়ন করতে হবে। কিন্তু এদিকে তার মেয়ের জন্মদিনের ব্যস্ততা, অন্যদিকে হাজবেন্ড দেরিতে ফিরবে, কাজের মেয়ে লেট, সব মিলায় তিনি মেহমানকে মনের মতন স্পেশাল খাবার তৈরি করে খাওয়াতে পারলেন না। একদিকে ভদ্রতার খাতিরে তিনি কিছু দিয়েছেন যেটা ছিল, হ্যাঁ, এমনকি যেহেতু বাসা ভর্তি গেস্ট থাকবে, তিনি যে মানে তাকে বলবেন যে বাবা আপনি কিছুদিন থাকেন, দুদিন থেকে যান, সেটাও তিনি বলতে পারলেন না। কারণ এদিকের অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক লোকজন আসবে, পার্টি হবে। তো এইটা একটা অলিখিত চাপ তার উপরে কাজ করছিল। মেহমান বিদায় নেওয়ার পরে আপাত দৃষ্টিতে পরিস্থিতি শান্ত মনে হলেও আসল ঝড়টা কিন্তু থেকেই গেছে তার ভেতরে। তার বিবেক বা কনসায়েন্স তার ভেতরে একদম কুড়ে কুড়ে খেতে লাগছিল, কুড়ে কুড়ে খাচ্ছিল। একটা তীব্র অনুশোচনা তাকে গ্রাস করছিল। ইস, এই লোকটা আমার বাসায় প্রথম আসলো, আমি তো ওরকম খাওয়াতে পারলাম না। এলাকায় ফিরে যে গ্রামের মানুষের কাছে এখন কি বলবে, গ্রামের মানুষই বা শুনে এটা কি কথা বলবে, বলবে যে ভাগনার বাসায় প্রথমে গেলা আর ভাগনা বউ তোমাকে ঠিক মতো আদর আপ্যায়ন করলো না। তো এই বিষয়টা, এই মানে কি বলবো, এটা এক ধরনের মানে ফাস্টিডিয়াস স্ট্যান্ডার্ড, এক ধরনের ফাস্টিডিয়াস মানদণ্ড। এবং মেহমানদের প্রতি সে যে যথাযথ কর্তব্য পালন করতে পারলো না, এই কাল্পনিক অপরাধ বোধই তার অবচেতনের মনের মধ্যে একটা গভীর স্ট্রেস তৈরি করলো। ঠিক আছে, এই কারণে আমরা কিন্তু এই রুব্রিক্সটাই নিচ্ছি, অ্যাংজাইটি কনসায়েন্স, অ্যাংজাইটি অফ। তাহলে আমরা অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি দুইটা মেডিসিন, একটা হচ্ছে হিরোইনাম আর একটা হলো ভ্যানিলা। এই দুইটা মেডিসিন খুব ক্লোজ। আমি তো ভ্যানিলা আপনাদেরকে পড়াইছিলাম, আপনাদের তো বলা উচিত ছিল, যদিও সব শেড আমরা শেখাইনি। তো আজকে অনেক হয়ে গেছে, হ্যাঁ, আমি আজকে এই পর্যন্তই রাখছি। আপনাদের কাছে একটা ইয়ে থাকলো যে আমরা কোন মেডিসিন দিব, ভ্যানিলা দিব না হিরোইনাম দিব, এইটার এই সাসপেন্স নিয়ে আবার একটু অপেক্ষা করতে বলছি। আপনারা প্রিপেয়ার থাকবেন। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ ক্লাস নেব। আমরা আগে জানিয়ে দেবো, আপনাদেরকে একটা বলে রাখছি, আপনারা প্রতিদিন মানে যেরকম রুটিন করে ইয়ে করেন, সেরকম প্রতিদিন আপনারা 7টার সময় একবার হোয়াটসঅ্যাপ, 7টা বা 7:30 না 8টার সময় আপনারা একবার হোয়াটসঅ্যাপ চেক করবেন যে ক্লাস আছে কিনা। আমি ওখানে লিখে দেবো যে আজকে ক্লাস আছে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন।